প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 2024 সালে যারা পরীক্ষার্থী তাদের বিশেষ শুভেচ্ছা। পরিসংখ্যান দ্বিতীয় পত্রের আজকের ভিডিওটি নবম অধ্যায়ের জীব পরিসংখ্যান থেকে। তোমাদের শর্ট সিলেবাসের 1 থেকে 5ম অধ্যায়ের পরেই নবম অধ্যায়ের সিলেবাসটি দেওয়া আছে এবং তার শর্ট সিলেবাস। এখানে আজকের ভিডিওটি 2022 সালের যশোর শিক্ষা বোর্ডের 8 নং প্রশ্নের সমাধান। প্রশ্নটি এরকমের: বাংলাদেশের 2টি জেলার বয়সভিত্তিক জনসংখ্যা ও আয়তন নিচে দেওয়া হলো। জেলার নাম পাবনা এবং বগুড়া। এখানে বয়সভিত্তিক জনসংখ্যা দেওয়া আছে এবং সেই জেলার আয়তন দেওয়া আছে। বয়সভিত্তিক জনসংখ্যার মধ্যে 0 থেকে 14, 15 থেকে 64, তারপরে আছে 65 প্লাস এবং 2 জেলার আয়তন দেওয়া আছে। প্রশ্নটি হলো কতে যে অশোধিত জন্মহার কি, খতে হলো কোন দেশের লিঙ্গানুপাত 102 এর ব্যাখ্যা, বগুড়া জেলার জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো, সরাসরি উদ্দীপক হতে প্রশ্ন। ঘতে ছিল নির্ভরশীলতার অনুপাত নির্ণয় করে কোন জেলার অর্থনৈতিক অবস্থা বেশি সমৃদ্ধ মন্তব্য করো। প্রথমেই অশোধিত জন্মহারটা চলে আসে। অশোধিত মানে যেখানে কোনো নির্দিষ্ট কোনো শ্রেণী বিভাজন না করে মোট জনসংখ্যার উপর 1000 জনের মধ্যে একটা হিসাব নিকাশ করা হয়। সেক্ষেত্রে সংজ্ঞাটা এরকম হবে: কোন দেশে প্রতি বছর প্রতি 1000 জনসংখ্যায় যতজন জীবন্ত শিশু জন্মগ্রহণ করে তাকে অশোধিত বা স্থূল জন্মহার বলে। সূত্রটা হলো সিবিআর, ক্রুড বার্থ রেট, সমান বি/পি ইন্টু 1000। বি হচ্ছে যে বার্থ অর্থাৎ যে জীবন্ত শিশু, আর পি তে হচ্ছে পপুলেশন বোঝানো হচ্ছে। পাশে দুটোর ব্যাখ্যা দিলেও দেওয়া যায়, না দিলেও সমস্যা নেই, কারণ এটা 1 নম্বরের জন্য এই যথেষ্ট। খতে ছিল যে কোন দেশের লিঙ্গানুপাত 102 ব্যাখ্যা করো। 102 মূলত এখানে দেয়া আছে পুরুষের সংখ্যা, অর্থাৎ অনুপাত। লিঙ্গানুপাত বলতে নারী এবং পুরুষের অনুপাত বোঝায়। আর প্রশ্নটা যেটা দেয়া আছে 102, অর্থাৎ এখানে পুরুষের সংখ্যা দেয়া আছে, তাহলে অনুপাতের ক্ষেত্রে 2টা রাশি দরকার, অর্থাৎ এখানে নারীর অনুপাতটা দেয়া নেই। তাহলে আমরা বলতে পারি কোন দেশের লিঙ্গানুপাত 102 বলতে বোঝায় 100 জন নারীর বিপরীতে 102 জন পুরুষ আছে, অর্থাৎ নারী অনুপাত পুরুষ সমান 100 অনুপাত 102। এটা হচ্ছে গাণিতিক হিসাব, আর বাংলায় আমরা যখন লিখবো তখন এভাবে লেখা যাবে। এটি হলো ক্ষয়ের উত্তর। গতে ছিল বগুড়া জেলার জনসংখ্যার ঘনত্ব নির্ণয় করো। এটি খুবই সহজ একটা জিনিস, যে বগুড়া জেলার মোট জনসংখ্যা কে মোট আয়তন দিয়ে ভাগ করলেই প্রতি বর্গ কিলোমিটারে কতজন বাস করে সেটা পাওয়া যায়। তাহলে জনসংখ্যার ঘনত্বের সূত্র হচ্ছে মোট জনসংখ্যা বাই মোট আয়তন। তাহলে বগুড়া জেলার একটু প্রশ্নটা একটু দেখে নিই। বগুড়া জেলার এখানে একটু ভুলই হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে যে বগুড়া নেই পাবনা হয়ে বলছে, আমরা আসলে পাবনাই করি, এখানে পাবনা করে দিচ্ছি। যে পাবনা জেলার প্রশ্নে কিন্তু বগুড়া আছে, আমি পাবনা লেখে না, কারণ লেখাটা একটু ভুল হয়ে গেছে, এখানে পাবনা লিখে দিলে প্রশ্নটা সংশোধন হয়ে গেল। আচ্ছা, পাবনা জেলার মোট জনসংখ্যা, পাবনা জেলার মোট জনসংখ্যা আমরা এই যে 5,08,000 বা 18,82,000 ইত্যাদি এইগুলো যোগ করলে, এই 3টা বয়সের জনসংখ্যা যোগ করে তাকে মোট আয়তন দ্বারা ভাগ করলেই পাবনা জেলার আমরা জনসংখ্যার ঘনত্ব পেয়ে গেলাম। এইবার আর একটা বিষয় ছিল ঘতে, যে নির্ভরশীলতা অনুপাত নির্ণয় করে। নির্ভরশীলতা মোট যে জনসংখ্যা থাকে তাদের মধ্যে 0 থেকে 14 বছরের বয়সের লোক সংখ্যা এবং 65 প্লাসের জনসংখ্যা, এরা এই বয়সের জনসংখ্যাগুলো হলো নির্ভরশীল থাকে, যাদের বয়স 15 থেকে 64-র উপরে। তাহলে 0 থেকে 14 এবং 64 প্লাস লোক সংখ্যাকে এই 15 থেকে 64 বছরের যে লোক সংখ্যা, সেই লোক সংখ্যা দিয়ে ভাগ দিতে হবে, দিয়ে 100 তে গুণ দিতে হবে, দিলেই আমরা অনুপাত পেয়ে যাব, অর্থাৎ নির্ভরশীলতার অনুপাত পেয়ে যাব। তাহলে প্রথমেই পাবনা জেলার নির্ভরশীলতার অনুপাত, তারপরে অনুরূপভাবে আমরা বগুড়া জেলার নির্ভরশীলতার অনুপাত পেয়ে যাব। তাতে দেখা যাচ্ছে যে পাবনা জেলার অনুপাতটা একটু বেশি, অর্থাৎ যেখানে নির্ভরশীলতার লোক বেশি থাকে সেই জেলার অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল থাকে, অর্থাৎ সেখানে অর্থনৈতিক অবস্থা বেশি ভালো থাকে না, কারণ নির্ভরশীল লোক বেশি থাকা মানে অর্থনৈতিক অবস্থা একটু দুর্বল হয়ে যায় এবং একটু
কম ভালো থাকে। সেই হিসেবে দেখা যাচ্ছে বগুড়া জেলার নির্ভরশীলতার অনুপাত কম পাবনার তুলনায়। সেই কারণে আমরা বলতে পারি বগুড়া জেলার নির্ভরশীলতার অনুপাত কম, তাই বগুড়া জেলার অর্থনৈতিক অবস্থা বেশি সমৃদ্ধ। এইভাবে আমরা এই উত্তরটা শেষ করলাম। সবাইকেই ধন্যবাদ।